ড্রামার শুরুতে আমরা আমাদের লিড ক্যারেক্টার অ্যালেনকে দেখতে পাই। অ্যালেন একটি বারে বসে ড্রিঙ্ক করছিল। অ্যালেন যখন বারে বসে ড্রিঙ্ক করছিল তার সামনে একটি ছেলে চলে আসে। ছেলেটি হচ্ছে আমাদের লিড ক্যারেক্টার সুশিয়াও। সে এসে অ্যালেনের পাশে বসে আর জিজ্ঞাসা করে, সুন্দরী, তুমি কি এখানে একা এসেছো? তোমার বয়স কত? অ্যালেন বলে, তুমি কি জানো না মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই? আর তুমি ভুল জায়গায় ট্রাই করছো, তুমি এখান থেকে সরে যাও। তখন সে বলে যে বয়স বললে কি এমন হয়ে যায়। তখনই অ্যালেনের ফোনে একটি কল আসে। কলটি করেছিল তার এক্স বয়ফ্রেন্ড। কিছু বছর আগে তার এক্স বয়ফ্রেন্ড তাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিল, তাও আবার তার বিয়ের দিন। এই জন্য আসলে অ্যালেনের মন খারাপ ছিল। অ্যালেন আমাদের নায়ককে বলে, তুমি আমার সাথে ড্রিঙ্ক করো, তাহলে আমি তোমাকে আমার বয়স বলে দিব। তখন আমাদের নায়ক রাজি হয়ে যায়। সে বলে, আচ্ছা সমস্যা নেই, আমি তোমার সাথে ড্রিঙ্ক করতে রাজি আছি। তুমি সত্যিই কি তোমার বয়স বলে দিবে? আর সাথে আমাকে তোমার বিচেটে অ্যাডও করতে হবে। এখানে তারা দুইজন মিলে ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করার এক পর্যায়ে আমাদের নায়ক জিতে যায়। নায়িকা তাকে বলে, আমি তোমার থেকে 8 বছর বয়সে বড়। এটা শুনে আমাদের নায়ক বলে, তার মানে তুমি হার মেনে নিয়েছ? তাহলে আমাকে ভিচেটে অ্যাড করে দাও, আমি তোমার সাথে ভিচেটে অ্যাড হতে চাই। তখন আমাদের নায়িকা বলে, আগে আমার সাথে ডান্স করো, তারপর অ্যাড করে দিব। এখানে তারা দুইজন মিলে ডান্স করে। সিন শিফট হয়ে আমাদের সকালে দেখানো হয়। আজকে আমাদের নায়কের একটি ইন্টারভিউ আছে। তার গ্র্যাজুয়েশন এখনও কমপ্লিট হয়নি, কিছুদিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। সে চেষ্টা করছে নতুন কোনো জবের জন্য। এদিকে আমাদের অন্য একটি ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম ছিল ফেংশু। ফেংশু এসে আমাদের নায়ককে জিজ্ঞাসা করে যে তুমি সারা রাত কোথায় ছিলে? তখন সে বলে, আর কিছু বলোই না, কাল রাতে আমার অনেক সুন্দর একটি মেয়ের সাথে দেখা হয়েছিল। ফ্যাংশু বলে, কি বলছো? আমাকেও দেখা করাও তোমার এই সুন্দর মেয়ের সাথে। তখন সে বলে, আচ্ছা দেখা করাবো, এখন আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। আজ ইন্টারভিউ লেট গেলে হয়তো আমার চাকরি হবে না, আর চাকরি না হলে তুমি তো খুব ভালো করেই জানো। এটা বলে সে এখান থেকে চলে যায়। OMG, এ কি হয়ে গেল? আমাদের অ্যালেন তো এই অফিসের সিইও ছিল, যেই অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের নায়ক এসেছে। একে তো সবাই ভয় পায়। অ্যালেন অনেক বিজি ছিল, তাকে আজকে সুন্দর একটি ডিজাইন তৈরি করে দিতে হবে। এই ডিজাইনটি যদি সে সুন্দরভাবে কমপ্লিট করে না দিতে পারে তাহলে তাদের এই কোম্পানিটি বন্ধ হয়ে যাবে। এজন্যই মূলত অ্যালেন এত বিজি আর চিন্তিত ছিল। অ্যালেন তার অফিসে প্রবেশ করে। সোয়ু তার জন্য অপেক্ষা করছিল। অ্যালেন সোয়ুকে দেখে বলতে শুরু করে, তুমি তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা ছিল না। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে ম্যাম, ও আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছে আর আমাদের সাথেই সে কাজ করবে। সোয়ুন অ্যালেনকে হাই জানায়, কিন্তু অ্যালেন কোনো রেসপন্সই করে না। সে কাউকে ফোনে বলতে শুরু করে, এই ছেলেকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও, একে দ্বিতীয়বার আমি আমাদের অফিসে দেখতে চাই না। সোয়ুন মনে মনে ভাবতে শুরু করে, কালকে রাতেই তো ওর সাথে আমার দেখা হলো, তখন তো খুব ভালোভাবেই কথা বলছিল, এখন সে এইসব কেন বলছে? ম্যাম, কাল রাতের জন্য কি আপনি আমার সাথে এই ব্যবহারগুলো করছেন? তখন সে বলে যে না, কাল রাত কি হয়েছিল? কাল রাত আমাদের মধ্যে কিছুই হয়নি। এখনই রেজুলেশন লেটারে সাইন করো আর এখান থেকে বেরিয়ে যাও। তখন সে বলে যে মিস, এটা করবেন না, কারণ আমি আমার নিজের যোগ্যতায় এই জবটি পেয়েছি। অ্যালেন রেগে গিয়ে বলে, তোমার মতো কামচোর নিকাম্মা লোককে আমি আমার অফিসে রাখতে প্রস্তুত না। তুমি কেন আমাকে বারবার ডিস্টার্ব করছো? তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন সোয়ুন বলে, আপনি আমার কাজ না দেখে কিভাবে আমাকে বলতে পারেন যে আমি কোনো কাজের ছেলে নই? আমি কাজ করতে পারি কি না এটা তো আপনি আগে যাচাই করে নেবেন, তারপর না হয় এইসব বলবেন। সোয়ুন তার সাথে না পেরে সাইন করে এখান থেকে চলে যায়। এলেনের মাথায় অনেক বড় চাপ ছিল, তাকে আজকের মধ্যে ডিজাইনগুলো সাবমিট করতে হবে। একটি ডিজাইন দেখে সে মনে মনে ভাবতে শুরু করে, ডিজাইনটি তো অনেক ভালো হয়েছে, দেখি তো এই ডিজাইনটি কে করেছে, তাকে দিয়েই ডিজাইন করানো যাবে। ওয়াও, ডিজাইনটি অনেক সুন্দর। সেই ডিজাইনের ভিতরে ঢুকে দেখে যে এই ডিজাইন তো অন্য কেউ না, আমাদের সোয়ুন করেছে। সোয়ুন তো অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল, সোয়ুনকে তো অনেক প্রয়োজন অ্যালেনের। অ্যালেন বের হয়ে অফিসের সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা কি সোয়ুনকে কোথাও দেখেছো? তখন সবাই বলে সোয়ুন বাহিরের দিকে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে সোয়ুনকে পেয়েও যায়। অ্যালেন বলে, তোমার জন্য একটি প্রজেক্ট আছে,
আজ রাতের মধ্যে যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি এই জবটি পেয়ে যাবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা আমাদের নায়ককে দেখতে পাই, যে কিনা অনেক খুশি হয়ে যায়। খুশি তো হওয়ারই কথা, তার ক্রাশ তাকে জবটি দিয়ে দিয়েছে। তারপর আমরা জানতে পারি ফেংশু আসলে এলেনের ভাই। ফেংশু বসে বসে ভাবছিল তার তো একটি মেয়েকে পছন্দ হয়েছে, সে এখন কিভাবে এই মেয়েটিকে প্রপোজ করবে এই নিয়েই সে প্রিপারেশন করছিল। তখনই তার মাথায় আসে তার বড় বোন তো বিয়ের বাকি রয়েছে, যতদিন না তার বড় বোনের বিয়ে হচ্ছে তার ফ্যামিলি মেম্বার কখনোই তাকে বিয়ে দিবে না। আর এদিকে তার বড় বোন তো ছেলেদের পছন্দই করে না, আজ পর্যন্ত সে 12টি ছেলেকে রিজেক্ট করে দিয়েছে। যেহেতু সে কিছুদিন আগে একটি ধোঁকা খেয়েছিল, এরপর থেকেই সে কোনো ছেলেকে বিশ্বাস করতে পারে না। কথা বলতে বলতেই তার বোনের ফোন চলে আসে। বোন বলে, তোর এত বড় সাহস, তুই কিভাবে আমাকে একটি ব্লাইন্ড ডেট গ্রুপে অ্যাড করে দিলি? তোর যাকে মন চায় তুই গিয়ে প্রপোজ কর, আমাকে এইসবে কেন জড়াচ্ছিস? ভাই বলে যে আচ্ছা আচ্ছা আপু, সমস্যা নেই, আমি আর তোকে কোথাও অ্যাড করছি না। আপু, আমি তো তোর ভালোর জন্যই করছিলাম, তোর বিয়ে না হলে তো আমারও বিয়ে হবে না। বোন বলে, বদমাশ, ফোন রাখ, আমি এখন মিটিংয়ে আছি। এদিকে আমরা আনশু এবং সোয়ুনকে একসাথে দেখতে পাই। আনশু আসলে বিজনেস মিটিং নিয়ে কথা বলার জন্য সোয়ুনকে এখানে ডেকেছিল। সোয়ুন বলে, ম্যাম, একদিনেই কি আপনি আমাকে এত পছন্দ করেছেন যে আমাকে আপনার সাথে ডেটে ডেকেছেন? ম্যাম, আপনি কি জানেন কাল রাত আপনি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলেন। আপনার জন্য আমি জিঞ্জার টি অর্ডার করেছি যাতে আপনার পেটটা সুস্থ থাকে। একথা শুনে আনশু বলে, তোমার সাহস কিভাবে হয় আমাকে এইভাবে ট্রিট করার? কাল রাতে আমাদের মধ্যে কিচ্ছু হয়নি, এটা তোমাকে বলেছি মাথায় রাখার জন্য, বলে যাওয়ার জন্য তো বলিনি। তখন সে আবারও বলে, ম্যাম, আমি কি মনে করব, কাল রাত কি আমাদের রোমান্টিক ডেট ছিল? সে আবারও তার উপর রাগে বলে, তোমাকে আমি 1000 বার বলেছি এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে আসবে না, আমার সাথে কাজ করো, কাজ নিয়েই বিজি থাকার চেষ্টা করো। সোয়ুন বলে, আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার নিজের একটি নিয়ম আছে আর এই নিয়মেই আপনি চলেন। তখন সে বলে, কি নিয়ম, কি নিয়মের কথা বলছো তুমি? তখন সে বলে, নো নো নো, 3টা নো। নো রেসপন্সিবিলিটি, নো কন্ট্যাক্ট, নো রিমেম্বারিং, আই সে জাস্ট যাও, দফা হো যাও, এখান থেকে চলে যাও, আই অ্যাম রাইট। এটা শোনার পর এলেন বলে, রাখ, তোকে আজকে আমি দেখেই নিব, তোকে তো আজকে আমি ছাড়বই না। এলেন যখন সোয়ুনকে মারতেই যাবে, সে এখান থেকে বাঁচার জন্য সরে যায়। তখনই ওয়েটার গরম চা নিয়ে আসে। গরম চা আমাদের এলেনের উপর পড়তেই যাবে, সোয়ুন চার গরম পাত্রটি নিজের হাত দিয়ে কভার করে রাখে, আর এই পাত্রটি অনেক গরম থাকায় তার হাত পড়ে যায়। এলেন তাকে ঠান্ডা পানিতে হাত চুবিয়ে রাখতে বলে, সাথে বলে, তোমাকে কে বলেছিল এত মাতব্বরি করার জন্য? দেখেছো হাতের কি অবস্থা হয়েছে? তখন সে বলে যে আপনার জন্য আমি যে কোনো কিছুই করতে পারি, কাল যখন আমি আপনাকে দেখেছিলাম তখন থেকেই। এরপর সে আর কোনো কিছুই বলতে পারে না। এলেন তাকে টেনে অফিসের দিকে নিয়ে যায়। অফিসে যাওয়ার পর এলেন তার হাতটি সুন্দর করে ব্যান্ডেড করে দেয়। সোয়ুন তাকে বলে, ম্যাম, আপনি তো অনেক সুন্দরী, তাহলে আপনি কেন কোনো রিলেশনে জড়াচ্ছেন না? আমি কাল রাত যখন আপনাকে দেখেছিলাম তখন থেকে আপনার উপর ফিদা হয়েছি, আপনাকে বলার মতো আমার কোনো ভাষা নেই। এলেন বলে, আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন সে আবারও বলে, ম্যাম, আপনি একবার ট্রাই তো করে দেখতে পারেন, সব ছেলেরা তো আর খারাপ হয় না, আপনি একবার যখন প্রেমে পড়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন প্রেম কী জিনিস। সে বলে যে তোমার কি মনে হয় আমি কখনো ট্রাই করিনি? আমি অবশ্যই ট্রাই করেছি, এই জন্যই আমি ভয় পাই। সোয়ুন আবারও বলে, ম্যাম, আমি আপনাকে প্রচুর প্রচুর ভালোবাসি আর সারা জীবন আপনাকে হ্যাপি রাখার চেষ্টা করব, প্লিজ ম্যাম, আপনি আমাকে হ্যাঁ বলে দিন। আমার সাথে আপনি কিছুদিন কথা তো বলে দেখুন, তারপর না হয় আপনি সিদ্ধান্ত নেবেন। এলেন বলে যে বাচ্চা, এখনও তুমি পিচ্ছি আছো, তোমাকে এইসব এখন আমি বোঝাতে পারবো না, সময় হলে তুমি নিজে থেকেই বুঝতে পারবে। এখন তুমি কাজ করো বাচ্চা, আমি এখান থেকে চলে যাই। সোয়ুন বলে, আমি আপনার পিছু ছাড়বো না, এটা আপনি মনে রাখবেন, আমি সারা জীবন আপনার পিছে পড়ে থাকবো যতদিন না আপনি রাজি হচ্ছেন। সোয়ুন তার বাসায় চলে আসে। ফেংশু তাকে জিজ্ঞাসা করে, আজকের অফিস কেমন কাটলো? সোয়ুন বলে, বন্ধু আর বলিস না, কাল রাতে বারে যে মেয়েটির সাথে আমার দেখা হয়েছিল ওই মেয়েটি আমার বস,
তখন ফেংশু বিশ্বাস করে না, সে তাকে প্রুফ হিসাবে মেয়েটির পিকচার দেখায়। ফেংশু বলে, শালা এসব কি বলছিস তুই? এই মেয়েকে তুই কিভাবে পটাতে পারিস? শালা এই মেয়েকে সত্যিই তোর সাথে রিলেশন করে? তুই এই মেয়ের সাথে কি করেছিস বল। তখন সে বলে, মেয়েটি ড্রিঙ্ক করেছিল, আমি তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছি, ব্যাস, আর কোনো কিছুই না। সে তাকে বলতে শুরু করে, শালা তুই এই মেয়েটির বাসা পর্যন্ত চলে গিয়েছিস, বল কি করেছিস? এটা বলে তো সে কান্নাই করতে শুরু করে, মনে মনে ভাবতে শুরু করে, আমার বেস্ট ফ্রেন্ড আমার বোনেরই বয়ফ্রেন্ড বেরিয়ে গেল, এখন আমি কি করব? সোয়ুন বলে, আরে বন্ধু, আমি তো তাকে পছন্দ করে ফেলেছি, এখন কি করব? ফেংসুর মাথায় একটি আইডিয়া চলে আসে, তার বড় বোনের বিয়ে না হওয়া পর্যন্ত তো তার বিয়ে হবে না। তার বড় বোন যদি কোনো রিলেশনে জড়িয়ে যায় আর তার বড় বোনের যদি বিয়ে হয়ে যায়, তাহলে তো সে খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারবে। যার কারণে সে সোয়ুনকে বোঝাতে শুরু করে। সোয়ুনকে বলে, তুমি লেগে থাকো, অবশ্যই মেয়ে রাজি হবে। তুমি বুঝতে পারছো না, মেয়ে হয়তো এইসব রিলেশন পছন্দ করে না, কারণ সে হয়তো ধোঁকা খেয়েছে, এছাড়া আর কোনো কিছুই হবে না। তখন সোয়ুন মনে মনে ভাবতে শুরু করে, হ্যাঁ এমনটাই হবে, না হয় কেন সে রিলেশন পছন্দ করবে না? রিলেশন পছন্দ না করার পিছে তো এছাড়া আর বেশি কোনো কারণ হওয়ার কথাও না। ফেংসু বলে, তুমি তার পিছনে লেগে থাকো বন্ধু, তাহলেই কাজ হয়ে যাবে। যদি তুমি ঠিকঠাকভাবে লেগে থাকতে পারো, তাহলেই তুমি তোমার ভালোবাসার মানুষকে পেতে পারবে আমার বন্ধু। তুমি লেগে থাকো, তাহলেই কাজ হয়ে যাবে। সোয়ুন ফাংশুর কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে আর বলে, তুমি এত কিছু কিভাবে জানো বন্ধু? তুমি তো আমার লাভ গুরুর মতো আমাকে অ্যাডভাইস দিচ্ছ। সে শুধু হা করে শুনতেই থাকে। ফেংশু মনে মনে ভাবতে শুরু করে, লাভ গুরু হব না? আমার তো সারা জীবন সিঙ্গেল থাকার ইচ্ছা নেই, যার কারণে তোমাকে হেল্প করছি। এসব কিন্তু সে মনে মনে বলছিল। ফেংশু সোয়ুনকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। সে মনে মনে ভাবে, দুইজনের দেখা হবে, তারপরই তো দুইজনের মিল হবে। তাদের দুইজনের দেখা হওয়ার পরই তো তাদের মধ্যে ভাব সৃষ্টি হবে, রিলেশন হবে, ভালোবাসা মহব্বত হবে। আর সে এখানে মনে মনে হাসতেও শুরু করে। নেক্সট সিনে আমাদের অ্যালেন এবং ফেইকে দেখানো হয়। ফেই আসলে অ্যালেনের ফ্রেন্ড ছিল আর তারা একই অফিসে জব করত। তখনই এখানে ফেইসু আর সোয়ুন চলে আসে। সোয়ুন এখানে আসার পর তার ফিল হচ্ছিল এই বাসাটা তো তার পরিচিত, সে আগেও এখানে এসেছে। ফেইসু বাসায় আসার পর বলে, আপু আপু তুই কোথায়? আমি বাসায় চলে এসেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এলেন বাইরে যাওয়ার পর সোয়ুনকে দেখে বোকা সেজে দাঁড়িয়ে থাকে। সে তো কোনো কিছু বলতেই পারছিল না, কারো বোন কারো গার্লফ্রেন্ড। अभी तो रुको। ফেইও সামনে চলে আসে। সোয়ুন দেখে বলে, আন্টি আপনি এখানে কি করছেন? লে হালুয়া, এখানে কি চলছে? কারো গার্লফ্রেন্ড, কারো আন্টি, কারো গার্লফ্রেন্ড, কারো বোন। চারজনই হতভম্ব হয়ে সোফায় বসে থাকে, কেউ কারোর সাথে কথাই বলছিল না, কারণ এখানে তাদের সম্পর্কটাই উল্টাপাল্টা ছিল। কিভাবে এই সম্পর্কগুলো গোছাবে? ফ্যাংসু বলে যে আমাদের সম্পর্কগুলো কিছুটা কমপ্লিকেটেড হয়েছে, এগুলোকে আমাদেরই গুছিয়ে নিতে হবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ও হচ্ছে আমার রুমমেট প্লাস আমার বন্ধু, উনি হচ্ছেন আমার বড় আপু, আর এই মেয়ে হচ্ছে আমার প্রথম এবং লাস্ট লাভ। তখন সোয়ুন তাকে এখান থেকে সরিয়ে নিয়ে পার্সোনাল মিটিং শুরু করে। সোয়ুন বলে, শালা তুই এতদিন ধরে আমার কাছ থেকে গোপন করে গিয়েছিস তোর বোনের কথা। তখন ফেংসু বলে যে আমি তো তোকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিলাম, যার কারণে আমি তোকে বলতে পারিনি। ফেংসু বলে, বন্ধু তুই একবার চিন্তা করে দেখ, তোর আন্টির পিছে আমি বাগছি, আমি তোর আন্টিকে অনেক ভালোবাসি। তোর আন্টিকে যদি আমি পেয়ে যাই তাহলে রাজরানী করে রাখবো, আর তুইও তো আমার বোনের জন্যই পাগল, আমি তোকে হেল্প করব আমার বোনকে রাজি করানোর জন্য, তুই আমাকে হেল্প করিস তোর আন্টিকে পটাতে। তখন তারা দুজনই রাজি হয়ে যায়। তখন ফেংসু বলে, আমি তো তোর আঙ্কেল হই তাই না? তখন সে বলে, আচ্ছা তুই আমার আঙ্কেল দুলাভাই হোস, এখন চল এখান থেকে। তারা দুইজন আবারও তাদের জায়গায় চলে আসে। ফেংসু তার বোনকে জিজ্ঞাসা করে, আপু বাড়ি তোদের দেখা কিভাবে হয়েছিল আর তোদের আলাপি বা কিভাবে হয়েছিল? এলেন তার ভাইকে বলে, তুই আমার সাথে আয়, তোর সাথে আমার কথা আছে। সোয়ুন মনে মনে ভাবতে শুরু করে, শেষ, আজকে আমার বন্ধু আর এখান থেকে ফিরতে পারবে না, তার লাশ হয়তো ফিরবে। তখন তার খালা বলে যে না, এমন কোনো কিছুই হবে না, তুই চিন্তা করিস না, আমার ফ্রেন্ড এত খারাপও না।
তখন আমরা দেখতে পাই অ্যালেন একটি বোতল দিয়ে তার ভাইকে মারার চেষ্টা করে। তখনই সে থেমে যায় আর বলে, তোর সাহস কিভাবে হয় উল্টাপাল্টা প্রশ্ন আমাকে করার? তোকে না বলেছি এইসব প্রশ্ন আমাকে কখনোই করবি না, ছেড়ে দিলাম তোকে, আজ তোর বার্থডে বলে। সে তার বাইকে ছেড়ে তার বান্ধবীর সাথে কথা বলতে তাকে ডেকে নিয়ে যায়। এদিকে তারা দুই বন্ধু ভাবে এখানে দাঁড়িয়ে থেকে কি হবে, চল আমরা গিয়ে দুই বন্ধু মিলে কেক খাই। তারা দুইজন মিলে বার্থডে কেক খেতে শুরু করে। এলেন আর ফেই এসে দেখতে পায় তারা দুইজন তো অর্ধেক কেক শেষই করে ফেলেছে। আচ্ছা বাদ দেওয়া যাক, কেক তো খাওয়ার জন্যই ছিল। তারা বার্থডে সেলিব্রেট করতে শুরু করে। ফেইসু উইশ করে যে আমার বোনের বিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা শোনার পর তার বোন তাকে কান ধরে বলে যে তোর এত শখ কেন আমাকে বিয়ে দিয়ে দেওয়ার। এদিকে এলেনের এক্স বয়ফ্রেন্ড তার বাসার সামনে ছিল। এক্স বয়ফ্রেন্ডকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এলেন। তখন তার ভাই তাকে বলে আমি যাব তোর বয়ফ্রেন্ডকে দেখে নিব। তখন তার গার্লফ্রেন্ড তাকে আটকে দেয়। সয়ুন বলে এইসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি তোমার মতো করে এনজয় করো, ওকে ওর মতো করে থাকতে দাও। তখন সে বলে চলো আমরা পার্টি এনজয় করি। নেক্সট মর্নিং আমাদের অফিসের সিন দেখানো হয়। অফিসে সবাই খুব তাড়াতাড়ি চলে এসেছিল, কারণ আজ অফিসে একজন ফ্যাশন ডিরেক্টর জয়েন করছেন, যার নাম হচ্ছে লি। লি এতটা ইয়াং না হলেও অনেকটা অ্যাট্রাকটিভ এবং স্মার্ট ছিল, যার কারণে সবার নজর তার দিকে থাকে। লিকে দেখে সয়ুনের অবস্থা একদম খারাপ হয়ে যায়। সে তো শুধুমাত্র তাকিয়েছিল এলেন এবং লিয়ের দিকে। তারা দুইজন অনেক হাসি খুশিভাবেই কথা বলছিল। এখানে আমরা জানতে পারি এলেন আসলে লিয়ের অনেক বড় ভক্ত ছিল। আসলে লিয়ের ডিজাইন অনেক সুন্দর ছিল। এদিকে আমাদের সয়ুনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে তো তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখতে শুরু করে। তখনই তার আন্টি এসে বলে, কি বাতিজা, কি অবস্থা তোমার? তোমাকে তো দেখে মনে হচ্ছে যে পুরা গন্ধ আসছে তোমার এদিক থেকে। তুমি কি জেলাস ফিল করছো? তখন সে বলে, আন্টি আপনি কি আমাকে জ্বালানোর জন্য এখানে এসেছেন? ওই ছেলে কি ম্যারিড? আন্টি বলে যে না, ম্যারিড না, হয়তো কিছুদিনের মধ্যে ম্যারিড হয়ে যাবে। তাও হয়তো আমাদের অ্যালেনের সাথে দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? আমার তো দেখে অনেক ভালো লাগছে। তারা দুইজন একে এইচের, মনে হচ্ছে দুইজন একে অপরের জন্যই তৈরি হয়েছে। ছেলেটিও অনেক সাকসেসফুল, লাইফে অনেকটাই এগিয়ে আছে, অনেক মানাবে দুইজনকে। এদিকে আমাদের সয়ুন বলতে শুরু করে, আমি এইসব টাকা পয়সা ইনকাম করে নিব, ওদেরকে একদমই ভালো মানাচ্ছে না, ওদেরকে দেখতে একদমই ভালো লাগছে না। আপনার কাছে কিভাবে ভালো লাগতে পারে আন্টি, বলুন তো আমাকে। আপনি প্লিজ আমাকে হেল্প করুন আন্টি, আপনি যদি হেল্প না করেন তাহলে আমি ওকে পটাতে পারবো না। আমরা তো একই ফ্যামিলি, তাই না আন্টি? আন্টি বলে পরের সিনে লি এলেনকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসে। এইসব সয়ুন বাইরে থেকে দেখতে থাকে। বলুন তো সয়ুন এখন কি করবে? অফকোর্স সবার মতো নজর রাখবে, নজর রাখা ছাড়া কি আর কোনো কাজ আছে? তার পছন্দের মানুষ অন্যজনের সাথে ডেট করবে, সে তো অবশ্যই নজর রাখবে। সেও নজর রাখার জন্য চলে যায়। মিস্টার লি এলেনকে বিয়ের প্রস্তাব দেয়, বলে যে আমার মা অসুস্থ, প্লিজ তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমাদের বিজনেসের জন্য অনেক ফায়দা হবে। এসব শুনে সয়ুনের অবস্থা তো খারাপ হয়ে যায়। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তার তো রাগ হচ্ছিল মনে মনে। অ্যালেন এই কথা শুনে না করে দেয়, বলে এসব আমার পক্ষে সম্ভব না স্যার। একথা বলে অ্যালেন এখান থেকে সরে আসে। অ্যালেন যখন রাস্তা দিয়ে হাঁটছিল সয়ুন তার কাছে চলে আসে, আর সয়ুন তাকে বলে যে ম্যাম আপনি এখানে কি করছেন? অ্যালেন বলে আমি এখানে যে কোনো কাজের জন্য এসেছি, তুমি আমার পিছু পিছু আসছো কেন? তোমার কি কোনো কাজ নেই? তোমাকে না আমি প্রজেক্টের কাজ দিয়েছি, এই কাজগুলো কে কমপ্লিট করবে বলো তো? তুমি কাজ রেখে কেন সারাদিন আমার পিছে পিছে ঘুরতে শুরু করো? তখন সে বলে যে আপনার কি ম্যাম আর কোনো কাজ নেই? সবসময় শুধু কাজের কথাই তো বলেন, মাঝে মাঝে তো রোম্যান্টিক কথাও বলতে পারেন। আপনার সাথে তো আমি রোম্যান্টিক একটি সম্পর্ক তৈরি করতে চাই। তখন সে বলে দেখো আমি তোমার বস, তুমি আমার একজন এমপ্লয়, তুমি এমপ্লয়ের মতোই থাকবে। তুমি কেন আমার পার্সোনাল বিষয়ে কথা বলবে? তোমাকে তো আমি আমার পার্সোনাল বিষয়ে কথা বলার মতো কোনো রাইট দেইনি। আজকের পর থেকে তুমি যদি আমার কোনো মামলায় কথা বলো মনে রেখো তোমাকে আমি জব থেকে বের করে দিব। সে তো হুমকি দিয়ে চলে যায়। দুই বন্ধু বাসায় এসে বলতে থাকে যে মেয়েরা হয়তো এমনই, একটা মেয়েও ভালো না, প্রত্যেকটি মেয়েই খারাপ। দুইজন একই সাথে একই কথা বলে ওঠে।
তখন দুইজন একজন আরেকজনকে বলে যে আমার আন্টি তোমাকে কি করেছে। অন্যজন বলে আমার বোন তোমাকে কি করেছে এটা আগে বলো। একে অপরের কাহিনী বলতে শুরু করে। একজন তো একজনকে পাত্তাই দিচ্ছিল না, আর অন্যজন তো অন্য ছেলেগুলোকে নিয়ে ঘুরছিল। তাদের সমস্যা কিভাবে সমাধান করবে তারা দুইজন থেকে একজনই খুঁজে পাচ্ছিল না। তখন সয়ুন বলে যে আমি কি তোমাকে হেল্প করব। ফেজু বলে যে না, আমি কনফিউজ আছি যে তোমার আন্টি আমাকে পছন্দ করে কিনা। যদি সে আমাকে পছন্দ করে তাহলে তো আমি তোমার হেল্প চাইবো, আর যদি সে পছন্দ নাই করে তাহলে তোমার কোনো হেল্পের প্রয়োজন নেই। আগে আমি দেখি আমার সাথে কি হয়, তারপরে না হয় তোমার হেল্প নেওয়া যাবে। সিন এখানেই কাট করে দেওয়া হয়। পরের সিন আমাদের অফিসে দেখানো হয়। অ্যালেন সয়ুনকে বলে যে তুমি প্রজেক্টে ইমপ্রুভ করার জন্য কাজ করো। আর এখানে তারা দুইজন মিলেই এই প্রজেক্টটি নিয়ে কাজ করে। তারা ডিজাইন ইমপ্রুভ করার চেষ্টা করছিল। ডিজাইনে অনেক কিছু তারা চেঞ্জ করে। এদিকে আমাদের অ্যালেনের এক্সকে দেখানো হয়, হয়তো এখন তার এন্ট্রি হতে চলেছে। এদিকে অ্যালেন আর সয়ুনের মধ্যে কথা হয়। সয়ুন রাত জেগে কাজ করছিল। অ্যালেন তাকে গিয়ে বলে তোমার আর কাজ করার প্রয়োজন নেই, তুমি চাইলে বাসায় চলে যেতে পারো। তখন সয়ুন বলে যে না, আমি এই কাজটি শেষ করে চলে যাব, আপনি বাসায় চলে যান। অ্যালেন বাসায় যাওয়ার জন্য বের হলে দেখতে পায় বাহিরে বৃষ্টি হচ্ছে। এখন অ্যালেন কিভাবে যাবে এটা বুঝে পায় না, তার তো ছাতার প্রয়োজন ছিল। অ্যালেন পিছন ফিরে দেখতে পায় সয়ুন তার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। সয়ুন বলে যে ম্যাম, আপনার তো ছাতার প্রয়োজন হবে, এই নিন ছাতা, আপনি চলে যান। সে আর যায় না। তারা দুইজন মিলেই রাতভর কাজ করতে থাকে তাদের অফিসে কাজ করার সময় অ্যালেনকে জিজ্ঞাসা করে সয়ুন, ম্যাম আপনি কি বিয়ের জন্য লিসারকে হ্যাঁ বলে দিয়েছেন? সয়ুন বলে যে না, আমি তো তাকে হ্যাঁ বলিনি। সয়ুন বলে আপনি কি তাকে হ্যাঁ বলবেন না না বলবেন, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আপনার সিদ্ধান্ত যদি আমাকে বলতেন তাহলে আমার অনেক সুবিধা হতো। ওই লোকটার অনেক বয়স বেশি, আপনার সাথে ওই লোকটাকে একদমই মানাবে না। অ্যালেন বলে তাকে আমি তো মানা করে দিয়েছি, তাকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। মিস্টার লিকে কেন, দুনিয়ার কোনো ছেলেকেই এখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। বিয়ের সম্পর্কে আমি পরে চিন্তা করে দেখব। সয়ুন এই কথা শোনার পর অনেক খুশি হয়ে যায়। সে বলে তার মানে ম্যাম আমার চান্স আছে আপনার উপর লাইন মারার। অ্যালেন বলে উল্টাপাল্টা কথা রাখো, এখন নিজের কাজে মনোযোগ দাও। আর তুমি আমার থেকে এই যে অনেক ছোট, এটা তুমি মাথায় রাখবে, আর আমি তোমার বস এটাও তুমি মাথায় রাখবে। সয়ুন বলে আপনি যে আমার বস তা তো আমি খুব ভালো করেই জানি, সাথে ও জানি যে আপনিও আমার প্রতি দুর্বল, শুধু আমি আপনাকে পছন্দ করি না, আপনিও আমাকে পছন্দ করেন। এটা শোনার পর অ্যালেন বলে বদমাইশ, তোর তো সাহস অনেক বেড়েছে, তুই শুধরাবি না না। এটা বলে সে হাসতে হাসতে তাকে মারতে শুরু করে। তারপর তারা দুইজন অফিস থেকে বেরিয়ে যায়। রাস্তায় এলেনের এক্স বয়ফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে যায়। এলেনের এক্স বয়ফ্রেন্ড তাকে নিয়ে যায়। এলেনের এক্স বয়ফ্রেন্ডের নাম ছিল লুবিং। লুবিং তাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এলেন এতে রাজি হয় না। এদিকে সয়ুন পিছন থেকে দাঁড়িয়ে তাদের প্রত্যেকটি কথাই শুনছিল। এলেন তাকে বলে যে আমার জন্য তুমি মরে গিয়েছো, তুমি আমার জন্য কখনোই জীবিত হতে পারবে না, আর তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এটা শোনার পর লুবিং তাকে জোর জবরদস্তি করতে শুরু করে, বলে তোমাকে আমার বিয়ে করতেই হবে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব, না হয় তোমাকে শেষ করে দিব। উল্টাপাল্টা কথা বলে সে তাকে জড়িয়ে ধরে। তখনই এখানে সয়ুন চলে আসে। সয়ুন এসে তার এক্স বয়ফ্রেন্ডের হাত থেকে এলেনকে বাঁচিয়ে নিয়ে যায়। এসব দেখে লুবিং রেগে যায়, কিন্তু সে কোনো কিছুই বলতে পারে না। এদিকে এলেন আর সয়ু এলেনের বাসার দিকে রওনা হয়। এলেনকে বাসায় পৌঁছে দিয়ে সয়ুন হয়তো তার নিজের বাসায় চলে যাবে। এলেনের মন খারাপ হওয়ার কারণে সয়ুন তাকে তার কাঁধ দিয়ে বলে তুমি এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারো, আমি তোমাকে তোমার বাসার সামনে এসে ডাক দিয়ে উঠিয়ে দিব। এলেনের বাসা চলে আসে, কিন্তু এলেনের ঘুম আর শেষ হয় না। তখন সয়ুন ড্রাইভারকে বলে তুমি আরেকটি চক্কর লাগাও, আর ততক্ষণ পর্যন্ত সে সজাগ হয়ে যাবে। আরেকটি চক্কর লাগানোর পরও এলেন সজাগ হয় না। ড্রাইভার বলে আপনার গার্লফ্রেন্ডকে জাগান, আমাকে বাসায় যেতে হবে, আমি তো সারা রাত গাড়িতে বসে থাকতে পারবো না। সয়ুন বলে আমি তোমাকে ডাবল পেড করব, তুমি প্লিজ এভাবে চলে যাওয়ার কথা বলবে না। তখনই এলেনের ঘুম ভেঙে যায়। সয়ুন এত টাকা দেওয়ার কারণে এলেন বলে তুমি ড্রাইভারকে এত টাকা দিলে কেন? সয়ুন বলে কোনো সমস্যা নেই, তুমি চলো তো এখান থেকে। সিন শিফট হয়ে পরদিন আমাদের অফিসে দেখানো হয়। লুবিং বাইরের বুকে নিয়ে রেডি হয়েছিল।
তার হাবভাব দেখে মনে হচ্ছে সে হয়তো আজ কোনো উল্টাপাল্টা কাজ করতে চলেছে। এলেনের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে যে ম্যাম আপনার জন্য একটি সারপ্রাইজ বাইরে অপেক্ষা করছে। এটা শোনার পর এলেন বাহিরে চলে যায়। বাহিরে গিয়ে সে লুবিংকে দেখতে পায়। সে তার জন্য বুকে নিয়ে অপেক্ষা করছিল। বুকে দিয়ে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে? এলেন বলে যে না, আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই না। তখন লুবিং তার সামনে রিং নিয়ে বসে পড়ে। আর সবাই মনে করে তারা কাপল। তাদের মধ্যে কি হয়েছে সবাই তো আর জানতে পারে না। তারা সবাই তাদেরকে উৎসাহিত করতে শুরু করে। আর এলেনকে বলে যে তোমার হাত দাও, আংটি পরে নাও। এখানে আমরা সয়ুনকেও দেখতে পাই। সয়ুন দাঁড়িয়েছিল। সয়ুন ওই জায়গায় যেতে যাবে তখন তার আন্টি তাকে আটকায়। লুবিং যখন এনাকে আংটি পরাতে যায় তখন এনা তার হাত সরিয়ে নেয় আর বলে যে আমি তোমাকে পছন্দ করি না, আমাদের সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন কি তোমার এইসব কথা মনে ছিল না? আমি তোমাকে এখন একদমই পছন্দ করি না, এখান থেকে চলে যাও। এলেন বলে সয়ুন তুমি এক্ষুনি আসো আর ওর সাথে ডিল করো। এটা বলে সে এখান থেকে চলে যায়। এই সিনটি এখানেই কাট করে দেওয়া হয়। ফেনশু তার গার্লফ্রেন্ডকে অন্য একটি ছেলের সাথে দেখে। এটা দেখার পর তার তো অনেক খারাপ লাগে। সে তার বোনের কাছে এসে বলতে শুরু করে, আপু দেখো না, আমার গার্লফ্রেন্ড তো অন্য ছেলে নিয়ে ঘুরছে, সে তো আমাকে পছন্দই করে না, বলো তো এখন কি করব। তখন তার বোন বলে মানুষের বাচ্চা হতে শিখো, ছাগলের বাচ্চার মতো কি এসব মেমে লাগিয়ে রেখেছো, সে তোমাকে পছন্দ করবে। এদিকে ফেনশু ফেইর সাথে দেখা করে। ফেইকে বলে যে আমাদের রিলেশনটা পাবলিক করে দাও। ফেই বলে এটা কখনোই সম্ভব না, তুমি আমাকে সময় দাও, সময়ের সাথে আমি সব কিছু পাবলিক করে দিব। ফাইসুর কথা ছিল পরবর্তীতে যেহেতু করবে এখন করে দিলে কি হবে। ফেই বলে তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও, আচ্ছা ব্রেকআপ। এটা বলে সে এখান থেকে চলে যায়। আর ফাইসুর মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ফাইসু বাসায় চলে যায় তার বন্ধুর সাথে কথা বলার জন্য। দুই বন্ধু মিলে মিটিং করছিল। ফাইসু বলে তোমার খালা এখন আর আমার গার্লফ্রেন্ড রইল না, সে তো আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি কি ভুল করেছিলাম। ফাইসু তো এখানে কান্নাপ্রায় অবস্থা। সয়ুন বলে যে তুমি চিন্তা করো না, তুমি মানুষের মতো চিন্তা করতে শুরু করো আর সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের এলেনকে দেখানো হয়। সে তার বাসায় বসে বসে কাজ করছিল। তার দরজায় নক পড়লে সে দরজায় গিয়ে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে দরজা না খুললে এক্স বয়ফ্রেন্ড যেহেতু তার বাসার লোক জানতো, সে নিজে থেকেই দরজা খুলে রুমে চলে আসে। রুমে আসার পর সে তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এলেন এখানে রাজি হয় না, বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, না হয় আমি তোমাকে ছাড়বো না। এদিকে এই দুই পাগল বন্ধু মিলে ফলো করছিল ফেইকে। ফেই একটি ছেলের সাথে ডেটিংয়ে আসে। ফেই আর ওই ছেলেটি কী কথা বলছিল তারা দূর থেকে শোনার চেষ্টা করছিল। ফেই ওই ছেলেটিকে প্রশ্ন করে তুমি কি আমার সাথে ডেট করতে চাও, তুমি কি আমাকে পছন্দ করো? ছেলেটি বলে হ্যাঁ, আমি আপনাকে অনেক পছন্দ করি। কথাটি বলতে দেরি হয় কিন্তু আমাদের ফাইসুর রাখতে দেরি হয় না। সে তো চিৎকার দিয়ে দাঁড়িয়ে যায়। সয়ুন তাকে দৌড়ে আটকে রাখতে পারে না। সে চলে আসে এই দুইজনের কাছে আর বলতে শুরু করে যে ও আমার গার্লফ্রেন্ড। সিন এখানেই কাট করে দেওয়া হয়। এলেন সয়ুনকে SMS করে সব কিছু জানিয়ে দেয়। লুবিং তো এলেনকে আটকে রেখেছিল, সে কোনোভাবেই তাকে ছাড়তে চায় না। তাকে এমনভাবে ব্ল্যাকমেল করে মনে হচ্ছিল তাকে জোর করেও বিয়ে করে ছাড়বে। এদিকের অবস্থাও খারাপ ছিল। ফাইসু ফেইকে জিজ্ঞাসা করছিল তুমি কেন আমাকে ডাবল ডেট করছো। তখন সে বলে আমি তোমাকে ডাবল ডেট করছি না, আমি শুধুমাত্র তোমাকেই ডেট করছি। আর সে ওই ছেলেটিকে বলে দেয় আমি তোমাকে না, আমি ওকেই ভালোবাসি। তখনই সয়ুনের ফোনে এলেনের SMS আসে আর সে দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। সয়ুন এলেনকে বারবার কল করছিল কিন্তু এলেন ফোন রিসিভ করতে পারছিল না। যেহেতু তার সাথে লুবিং আছে, লুবিং তাকে বলে তুমি তাকে SMS করে বলে দাও তার এখানে আসার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে ভালো আছি। তখন সে SMS করতে রাজি হয় না। ধন্যবাদ কার ড্রাইভারকে যে কিনা অনেক সুন্দর করে কার ড্রাইভিং করে সয়ুনকে তার বাসার সামনে পৌঁছে দেয়। এলেনের বাসার সামনে এসে সে দরজা ধাক্কাতে শুরু করে, তবে এলেনকে তো দরজা খুলতে নিষেধ করে লুবিং। সে অনেক কষ্ট করে দরজা খুলে ফেলে। আর আসার পর সে মনে মনে চিন্তা করে হুট করে হামলা করলে হয়তো এলেনের ক্ষতি হতে পারে, যার কারণে সে বলে
আসলে আমি তোমাদের ডিস্টার্ব করতে আসিনি, আমি এসেছি একটু পানি খেতে, আমাকে কি একটু পানি দেওয়া যাবে? সে আসলে এটা প্ল্যান করেই করছিল যাতে তাদের উপর হামলা করতে পারে। পানির বাহানা করে সে লুবিংয়ের উপর হামলা করে দেয়। তাদের মধ্যে অনেক মারামারি হয়। মারামারির এক পর্যায়ে লুবিং বাড়ি একটি জিনিস দিয়ে সয়ুনের মাথায় আঘাত করে। এতে সয়ুন অনেক ব্যথা পায় আর বেহুশ হয়ে যায়। এলেন সয়ুনের কাছে এসে কান্না করতে শুরু করে তার হোশ ফেরার জন্য। আর সে সুস্থ হবে কি না হবে বা আগে কি হবে এটা আমরা নেক্সট পার্টেই দেখতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।